আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস পরিচালনার দায়িত্বে আছি আমি সহকারী শিক্ষক উত্তর বিদ্যালয়ের মহসিন আলী। আমি আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বায়োলজি ক্লাস নেব। অধ্যায় 3 অধ্যায়টা ছিল আমাদের কোষ। আজকে যে আলোচনা করবো আমরা সেই আলোচনার বিষয় হচ্ছে আমাদের কোষ। এই কোষ নিয়ে আমি আলোচনা করব। আসলে কোষ কি এটা আমাদের আগে জানতে হবে। আমি পূর্বের ক্লাসে তোমাদের এই কোষ নিয়ে আলোচনা করে একটু ধারণা দিয়ে দিয়েছিলাম। আজকে ওটা আরেকটু যাচাই করব। কোষ কোষ কি, কে আবিষ্কার করলেন? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। জীবদেহ গঠন এবং কাজের এককটা হচ্ছে কোষ। যেমন অসংখ্য ইট এর সমন্বয়ে একটা দালান গঠিত হয়, অসংখ্য ফুলের সমন্বয়ে গঠিত হয় আমাদের মালা, তেমনি অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত হয় আমাদের জীবের দেহ। শুধু কোষ গঠিত হলেই হবে না, কোষের বিভাজন লাগবে, বিভাজিত হলেই তবেই কোষের সফলতা আছে। তাহলে কোষ কয় প্রকার আমরা জানবো। যেমন আমাদের জীব প্রধানত দুই ধরনের জীব দেখে থাকি আমরা, উদ্ভিদ এবং প্রাণী। সেই দিকের বিবেচনায় আমরা দুই ধরনের কোষ পাই, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আমরা আজকে কোষের বিভাজন নিয়ে আলোচনা করবো। যে বিভাজনটা আছে উদ্ভিদের কোষের বিভাজন। তাহলে কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষে পরিণত হয় তার নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর জীবনে কোষ বিভাজনটা বিভিন্নভাবে হয়ে থাকে। উদ্ভিদের জীবনে যে কোষ বিভাজনটা হয়ে থাকে সেটা নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করব। কোষ বিভাজন মূলত আমরা আজকে করব যেটা কোষ বিভাজন মূলত আমাদের 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কোষ বিভাজন করব। এক নাম্বার হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। এখন অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনটার আমরা সংজ্ঞাটা জানবো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল পরিবর্তন ছাড়াই মাতৃকোষের নিউক্লিয়াসটি সরাসরি দ্বিভাগে বিভক্ত হয়ে যায় এবং নিউক্লিয়াসকে অনুসরণ করে সাইটোপ্লাজমও সরাসরি দ্বিভাগে বিভক্ত হয়ে যায়, তার নামে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে পৃথিবীতে যে সকল জীব এককোষী তাদের দেহে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তাদের বিভাজনটা সম্পূর্ণ হয়। 2 নাম্বার বিভাজনটা যেটা আমাদের সেটা হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। শিক্ষার্থী বন্ধুরা, মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া যতগুলো জীব আছে আমাদের, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাদের দেহকোষে ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়, ফলে একটি কোষ থেকে অপত্য হুবহু গুণ সম্পূর্ণ দুটি কোষের তৈরি হয়, এই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনকে আবার আরেকটা নাম আছে, মাইটোসিস কোষ বিভাজনের নাম হচ্ছে সমীকরণিক বা ইকুয়াল ডিভিশন। কারণ এক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটিও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও বিভাজিত হয় কয়বার? একবার। তাহলে একবার একটা নিউক্লিয়াস বিভাজিত হলে দুটো হবে, ক্রোমোজোম বিভাজিত হলে একটা থেকে দুটো হবে। তাহলে মাতৃকোষ থেকে যে শিশু কোষটা তৈরি হবে সেটা হবে হুবহু মা কোষের মতোই। এই জন্য এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়াল ডিভিশন বলা হয়। তারপর 3 পর্যায়ে গেল আমাদের মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2 বার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার, ফলে একটি কোষ থেকে অপত্য 4টি কোষের সৃষ্টি হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মা কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই কোষ বিভাজনকে মিয়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন? কারণ মিয়োসিস কোষ বিভাজন আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। মিয়োসিস কোষ বিভাজনে মা কোষের নিউক্লিয়াসটি পরপর বিভাজিত হয় 2 বার। একবারে একটা থেকে বিভাজিত হয়ে যদি 2টা হয়
দুইটা থেকে বিভাজিত হয়ে হবে কয়টা? চারটা। তেমনি আবার দেখো, তাহলে একটা কোষ থেকে আমি পরে আলোচনা করব তোমাদের, ওইটা দুইটার পরে হবে তোমার এটা থেকে, কিন্তু নিউক্লিয়াসটা প্রতিবারে পরপর দুইবার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হবে কয়বার? এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তা হওয়া গুণ সমান হলো, কিন্তু এক্ষেত্রে নিউক্লিয়াস থাকবে ঠিক আছে, কিন্তু ক্রোমোজোম থাকবে একটা করে। এখানে দুইটা করে ছিল, এখানে আমি পরবর্তীতে তোমাদের সাথে কিছু পরে আলোচনা করব, যেটা এখানে ক্রোমোজোম ছিল মা কোষে দুটি, বর্তমানে হলো দুটি, কিন্তু পরের বারতে ক্রোমোজোম গুলো একটি করে শর্ট হয়ে গেছে, এই জন্য কি রাসমূলক কোষ বিভাজন বলে, পরে আমি ডিটেইলসে আলোচনা করব। তাহলে এবার আমরা আসবো যে তিনটা বিষয় জানলাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি তার সংজ্ঞা জানলাম, সেই সাথে জানলাম অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংগঠনের স্থান কোথায় সেটা বিভাজিত হয়, তারপরে জানলাম মাইটোসিস কোষ বিভাজন কি এবং মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এটা জানলাম। তবে মিয়োসিস কোষ বিভাজন কি, এই কোষ বিভাজনটি কোথায় ঘটে, এটা হচ্ছে আমাদের উন্নত শ্রেণীর প্রাণীর জনন মাতৃকোষের মিয়োসিস ঘটে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে এখন আমাদের বিষয়টা সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করব কোনটাকে নিয়ে? মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ে। কিছুক্ষণ আগে আমি তোমাদের সংজ্ঞাটা বললাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার এবং ক্রোমোজোমে একবার বিভাজিত হয়, ফলে একটি কোষ থেকে অপত্য দুটি কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মা কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়াল ডিভিশন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রধানত দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। কয়টি পর্যায়ে? দুটি। এক নম্বর পর্যায়টা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। দুই নাম্বারটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস মানে মাইটোসিসের দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়, যেটা বললাম। এক নম্বর ক্যারিওকাইনেসিস, দুই নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস আগে বিভাজিত হয়, নিউক্লিয়াস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকেই ক্যারিওকাইনেসিস বলা হয়। এবং মাইটোসিস কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম পরে বিভাজিত হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আবার দেখো তোমরা এখানে আরেকটি ইন্টারফেজ নামে একটা আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞা পাবো, যেটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, যে ইন্টারফেজ কি, ক নাম্বার প্রশ্ন হয় সৃজনশীলের। ইন্টারফেজ হচ্ছে সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস ঘটে যখন, তখন নিউক্লিয়াসের বিভাজন বললাম তোমাদেরকে আমি। তাহলে এই যে ক্যারিওকাইনেসিসের সময় নিউক্লিয়াস বিভাজিত হবে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস যখন কোষ বিভাজিত হবে, নিউক্লিয়াস নিজে বিভাজিত হবে। নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পূর্বে নিউক্লিয়াসকে নিজের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। প্রস্তুতিমূলক কাজ বলতে যখন বিভাজিত হবে, নিউক্লিয়াসকে পরিপূর্ণ হতে হবে, পরিপূর্ণ হয়ে তারপর তার বিভাজন সম্পন্ন করতে হবে। তাহলে নিউক্লিয়াসকে বিভাজিত হওয়ার পূর্বে নিউক্লিয়াসের নিজস্ব কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজের অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ কি আরেকবার বলি, যে মাইটোসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনের সময় নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এই প্রস্তুতিমূলক কাজের অবস্থাটাকে বলা হয় তোমার ইন্টারফেজ। এই ক্যারিওকাইনেসিস আবার 5টি ধাপে সম্পূর্ণ হয়। বর্ণনার সুবিধার্থে বিজ্ঞানীরা একে 5টি ধাপে সম্পূর্ণ করেন। এক নম্বর হচ্ছে আমাদের প্রোফেজ, দুই নম্বর হচ্ছে আমাদের প্রোমেটাফেজ, তিন নম্বর হচ্ছে আমাদের মেটাফেজ, 4 নম্বর হচ্ছে আমাদের অ্যানাফেজ, 5 নম্বর হচ্ছে আমাদের টেলোফেজ। তাহলে এই যে ক্যারিওকাইনেসিস যে আমাদের ঘটে, এটা বর্ণনার সুবিধার্থে বিজ্ঞানীরা একে 5টি ধাপে সম্পূর্ণ করেছেন: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমাদের বইয়ে তোমরা দেখবা পৃষ্ঠা সংখ্যা 52 বইটাতে 53 পৃষ্ঠা। এই 5টির বর্ণনা সহ চিত্র আমাদের আলোচনার বিষয় আসে, পরে পরীক্ষায় আসে, তোমাদেরকে এটা জানতে হবে। তাহলে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস ঘটার সময় যে আমাদের 1 নাম্বার চিত্রটা হবে চিত্র উইথ বর্ণনা।
বাসায় তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে অঙ্কন করা। আমি স্বাভাবিকভাবে দিয়েছি, তোমরা ভালো করে অঙ্কন করবা। এই প্রথম দলটা এটা আছে আমাদের 1 নম্বর প্রোফেজ। এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা আকারে বড় হবে, ক্রোমোজোম যে আছে আমাদের এই ক্রোমোজোমগুলো থেকে পানি বিয়োজন হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা নিউক্লিয়াস, তোমরা নিজেরা নাম্বারিং করবা। নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রোমোজোম। এটা কি নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। এখন এটার বর্ণনা তোমরা বলবো এভাবে যে মানুষের প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। 1 নম্বর পয়েন্ট দিবা যে প্রোফেজের কিছু বৈশিষ্ট্য লিখবা যে নিউক্লিয়াসটি আকারে বড় হয়, ক্রোমোজোমগুলো থেকে পানি অনবরত বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়, তখন একে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা সহজ হয়, তাই না? এইটাই বর্ণনা দিবা এই ক্ষেত্রে। তারপরে চিত্র চলে আসবে আমরা ক্রোমেটাফেজ। তারপরে আসবো কি ক্রোমেটাফেজ। ক্রোমেটাফেজের চিত্রটা দেখো। এই ক্রোমেটাফেজ চিত্রটা আমাদের এরকম হবে। তোমরা বাসায় এটা অঙ্কন করার অবশ্যই চেষ্টা করবে। ক্রোমেটাফেজ ধাপে এই ধাপের বর্ণনাটা হবে তোমাদের কি, এই ধাপে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? এখানে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কোন ধাপে? ক্রোমেটাফেজ ধাপে। তাহলে এটা আমাদের দ্বিতীয় ধাপ, কিন্তু ক্রোমেটাফেজ দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই দুই মেরুর প্রান্ত অংশগুলোকে মেরু বলবো, মেরু অঞ্চল। এটাও তাহলে আমাদের কি আসবে? মেরু অঞ্চল। এই যে মধ্যের ফাঁপা অঞ্চলটাকে বলা হবে বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল বলতো? বিষুবীয় অঞ্চল। তাহলে এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো এই যে আমাদের দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে ট্যাকসন তন্তু বা আকর্ষণ তন্তু বলে। এই তন্তুগুলোর সাথে আমাদের ক্রোমোজোমগুলো লেগে থাকে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয়তে চলে আসবো মেটাফেজ। মেটাফেজ ধাপটা হচ্ছে আমাদের এটাও ওই ক্রোমেটাফেজের মতোই। এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ খাটো ও মোটা হবে এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার নামক তাহলে দেখো মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ খাটো ও মোটা হয়। এই ধাপে ক্রোমোজোমগুলো দুটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোমের অংশ থাকে দুটি। এই যে রিং এর মতো যে অংশটা থাকে শিক্ষার্থী বন্ধুরা, এই রিং এর মতো অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই পাতের মতো অংশগুলোকে বলা হবে ক্রোমাটিড। ক্রোমাটিড। আর রিং এর মতো অংশটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার। তাহলে এই যে প্রতিটি ক্রোমোজোম রিংয়ের মতো অংশ হয়ে আমাদের স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকবে। এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ খাটো ও মোটা হবে এবং এই প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ থাকবে। পাতের মতো অংশগুলোকে আমরা এই ক্ষেত্রে এই যে ক্রোমোজোমের যে পাতের মতো অংশগুলো এগুলোকে আমরা ক্রোমাটিড বলবো এবং রিংয়ের মতো যে অংশটা সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো। তাহলে এই ধাপে ক্রোমোজোমগুলো যখন বিভাজিত হবে, ক্রোমোজোমের বিভাজনের সময় পরবর্তী অবস্থাটা হবে আমাদের অ্যানাফেজ। অ্যানাফেজ কি? এবার আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করবো, যে জিনিসটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে মেটাফেজ ধাপে দেখছিলাম ক্রোমোজোমগুলো আমাদের বিষুবীয় অঞ্চলে খাটো মোটা অবস্থায় ছিল। এই সময় ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ এই যে আমাদের অ্যানাফেজ ধাপে সেই ধাপটা পরবর্তী ধাপটা হচ্ছে এই যে রিং সহ যে আমাদের ছিল, এই রিং সহ
এই নিচে এই অঞ্চলটা বিভাজিত হয়ে দুই প্রান্তমুখী হয়ে যায়। দেখো কিছু ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ এক পাশটা আরেকমুখী, আরেক পাশটা এই বিপরীতমুখী অবস্থান করতেছে মেরুর দিকে। তাহলে আমাদের এনাফেজ ধাপের বৈশিষ্ট্যটা পড়বো আমরা যে ক্রোমোজোম গুলো এই ধাপে ইংরেজি বর্ণমালার মতো হবে। কোনটা হবে ইংরেজি বর্ণমালা এল, কোনটা ভি, কোনটা আই, কোনটা জে এর মতো। তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম ক্রোমাটিন গুলো বিভক্ত হয়ে মেরুমুখী হয়। অর্ধেকগুলো এই মেরুর দিকে, অর্ধেকগুলো এই মেরুর দিকে অবস্থান মানে যাওয়া শুরু করবে। এই যখন এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে মেরুমুখী হবে তখনই আমাদের এনাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের টেলোফেজ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা টেলোফেজ ধাপ দেখি। টেলোফেজ ধাপ হচ্ছে আমাদের 5 নম্বর ধাপ। টেলোফেজ ধাপটা হচ্ছে আমাদের এরকম করে আসে, যখন এই ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছায়, যখন এই মেরুর কাছাকাছি পৌঁছায় ক্রোমোজোম গুলো এখানে, তখন ক্রোমোজোমকে ঘিরে পুনরায় নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটবে। তাহলে টেলোফেজ দশাতে কি হবে, অ্যানাফেজ দশার শেষের দিকে যখন এই ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছাবে তখন ক্রোমোজোমকে ঘিরে পুনরায় নিউক্লিয়াস ও নিউক্লিয়ার প্রাচীরের আবির্ভাব ঘটবে। আমরা কিছুক্ষণ আগে জানলাম একটি ধাপে আমাদের নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটেছিল, সেটা ছিল আমাদের প্রোমেটাফেজ। কিন্তু টেলোফেজ ধাপে পুনরায় নিউক্লিয়াস ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটবে। পরবর্তীতে সেন্ট্রোমিয়ার সহ এই মাঝ বরাবর একটি প্লেট গঠন হবে। কি গঠন হবে? প্লেট। এই প্লেট গঠন করার পরে পরবর্তীতে পুনরায় আবার এখান থেকে ডিজলভ হয়ে যাবে বাকি অংশটা। ডিজলভ হয়ে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হলো? দেখো দেখি এখানে একটা, এখানে একটা, কয়টি কোষ? দুটি কোষ তৈরি হলো। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটলো, একটি কোষ থেকে দুটি কোষ সম্পূর্ণ হলো। এইভাবে আমাদের মাইটোসিস কোষ বিভাজন 5টি ধাপে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা জানলাম যে মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায়, একটি হচ্ছে তোমার সাইটোকাইনেসিস আর একটি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে বিজ্ঞানীরা তাদের গণনা সুবিধার্থে 5টি ধাপে সম্পূর্ণ করেছেন। তার জানলাম প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানে এই টেলোফেজ ধাপের মধ্য দিয়ে আমাদের একটি কোষ থেকে কয়টি কোষের তৈরি হলো? দুইটি কোষ। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের সংগঠনের স্থান। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত ঘটে দেহকোষে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা কি আমরা একটু আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ মাইটোসিস কোষ বিভাজিত না হলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটতো না। শুধু উদ্ভিদ না, প্রাণীরও কোনো দৈহিক বৃদ্ধি ঘটতো না। একটা মানুষ জন্মগ্রহণ করে যখন শিশু 2 থেকে 2.5 কেজি ওজনের হয়, তার দেহের মধ্যে কোষগুলো মাইটোসিস বিভাজনের ফলে বিভাজিত হতে হতে সে পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত হয়। তখন তার ওজন এবং দৈহিক বৃদ্ধি 5 থেকে 6 ফিট, এমনকি তার দৈহিক যে ওজন সেটা 50 থেকে 70 কেজি বা 80 কেজি তারও অধিক হয়ে যায়। মূলত মাইটোসিস কোষ বিভাজনের ফলে এটা হয়ে যায়। আমরা ছোট চারা গাছের বাড়িতে যদি লাগাই, যেমন এখানে একটা ছোট চারা লাগাইলাম, আমরা ছোট চারা গাছ লাগাইলাম বাড়ির মধ্যে, এই চারার মধ্যে যদি মাইটোসিস কোষ বিভাজনের দেহে না ঘটে সারা জীবন এই চারাই রয়ে থাকবে। যতই মাইটোসিস কোষ বিভাজন ঘটবে তখনই এই চারাটা আমাদের বড় হবে, তখনই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তাহলে উদ্ভিদ ও প্রাণীর জীবনে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে উদ্ভিদের মধ্যে আমরা কাঙ্ক্ষিত ফলন পাইতাম না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর 2 ধরনের কোষ বিভাজন আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব মিয়োসিস কোষ বিভাজন নিয়ে। এবার আলোচনা করব মিয়োসিস কোষ। তোমরা অবশ্যই তোমাদের বইয়ে বাইরে করে এগুলোর সাথে মেলানিমা একটু পড়বা, না পড়লে হবে না। তোমরা মিয়োসিস কোষ তোমাদের বইয়ে 53 থেকে 54, 55, 56 পৃষ্ঠা পর্যন্ত করব। এবার আমরা মিয়োসিস কোষ বিভাজন করব। তোমাদের পূর্বে আমি একটু আলোচনা করছি মিয়োসিস নিয়ে। এবার দেখো মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন কি? মিয়োসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2 বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। পরে একটি কোষ থেকে অপত্য 4টি কোষের সৃষ্টি হয়।
অপত্য কোষের ক্রোমোজোমগুলো মা কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনটাকে আমাদের মিয়োসিস কোষ বিভাজনটাকে আমাদের হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই আমরা সংখ্যাটা এইভাবে বলবো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার, বলে একটি কোষ থেকে অপত্য কোষ 4টি সৃষ্টি হয়, এই কোষ বিভাজনকে আমাদের মিয়োসিস কোষ বিভাজন বা হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এটা যদি আমরা একটু চিত্রটা আঁক করি তাহলে তোমাদের কাছে একটু বিষয়টা ক্লিয়ার হবে। চিত্র হচ্ছে এই মিয়োসিস কোষ বিভাজন। এই যে দেখো একটা কোষ, এটা বিভাজিত হবে, এটা নিউক্লিয়াস, এখানে আমরা ক্রোমোজোম দেই, এই যে মা কোষ, এই মা কোষ বিভাজিত হবে, এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ক্রোমোজোম। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মতোই এটা দেখো, একটি কোষ থেকে প্রথমে কয়টি হবে তোমাদেরকে বলছিলাম আমি, 2টি। তাহলে এই ক্ষেত্রেও দেখো 2টি কোষ তৈরি হলো, একটি কোষ থেকে 2টি তৈরি হলো, হুবহু ওটার মতোই হবে। তাহলে একটি কোষ থেকে কয়টি তৈরি হলো, 2টি, হুবহু মাতৃকোষের মতোই। তাহলে এটা মিয়োসিস কোষ বিভাজন তোমাদেরকে বলা হয় যেমন হয় যে মিয়োসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 2টি। কয়টি? 2টি, মিয়োসিস 1 ও মিয়োসিস 2। মিয়োসিস 1টা যে হবে, মিয়োসিস 1টা ঠিক মাইটোসিসের মতোই হবে, কিন্তু মিয়োসিস 2টাতে যায় আমাদের ক্রোমোজোমগুলো হ্রাস ঘটবে। কারণ আমরা প্রথমে বলছিলাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোমের বিভাজন ঘটবে একবার, নিউক্লিয়াসের বিভাজন দুইবার, কিন্তু এই ক্ষেত্রে ক্রোমোজোম অবশ্যই বিভাজিত হয়েছে। এখানে 4টা ক্রোমোজোম ছিল, 4টা বিভাজিত হয়ে 8টা হয়েছে, 4টা এখানে গেছে, 4টা এখানে গেছে, তাহলে একবার বিভাজিত হয়েছে, কিন্তু দ্বিতীয়বার তো আর ক্রোমোজোম বিভাজিত হবে না, শুধু বিভাজিত হবে এই নিউক্লিয়াসটা। তাহলে এখানে এটাকে বলবো আমরা মিয়োসিস 1। তাহলে মিয়োসিস 1টা হুবহু মাইটোসিসের মতোই। এইবার দেখো মিয়োসিস 2 ঘটবে। এবার মিয়োসিস 2 এর বেলায় বড় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে নিউক্লিয়াস তো অবশ্যই বিভাজিত হবে, হইল, কিন্তু ক্রোমোজোম আছে কয়টা? 2টা 2টা 4টা, কিন্তু এইবার আর ক্রোমোজোম আর বিভাজিত হবে না, এই ক্রোমোজোম গুলোই ভাগ হয়ে যাবে। কারণ আমরা সংখ্যাটাতেই পড়ছি যে ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটছিল কয়বার? দুইবার। কাম করার শুরু করাবে পুরো জিনিস হবে না, তার নাই বা আল্লাহই কাটা নাই কোন কাটা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার মিয়োসিস করবে তোমাদের। মা কোষে ক্রোমোজোম ছিল 4টা, নিউক্লিয়াস ছিল 1টা। প্রথম ফার্স্ট স্টেপ যেটাকে মিয়োসিস 1 বলা হয়, মিয়োসিস 1 স্টেপে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়েছে, নিউক্লিয়াসও বিভাজিত হয়েছে। ফলে একটি কোষ থেকে প্রথমে কয়টি তৈরি হয়েছে? 2টি। এই 2টি কিন্তু হুবহু মা কোষের মতোই হয়েছে, কারণ এই মিয়োসিস 1 কিন্তু মাইটোসিসের মতোই, আমি আগেই বলছি তোমাদের। কিন্তু মিয়োসিস 2তে যাই দেখো, আমরা সংখ্যাটাতে বলছিলাম যে নিউক্লিয়াস বিভাজিত হবে পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোম কয়বার? একবার। এই ক্রোমোজোমটা প্রথমে বিভাজিত হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর ক্রোমোজোম বিভাজিত হয় নাই, নিউক্লিয়াস বিভাজিত হয়েছে। দেখো এই নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস হয়েছে, কিন্তু এখানে ছিল 4টা ক্রোমোজোম, কিন্তু এই কোষে ক্রোমোজোম হয়েছে কয়টা? দেখো 1টা 2টা, ছিল কয়টা? 4টা। তাহলে মা কোষে ক্রোমোজোম ছিল 4টা, শিশু কোষে হয়ে গেছে 2টা। তো ক্রোমোজোমের হ্রাস ঘটছে না, কমে গেছে না? ঠিক এরকম তাই এখানেও দেখো তাই। এই জন্য মিয়োসিস কোষ বিভাজনে যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হলো, এই ক্রোমোজোম অপত্য যে কোষগুলো সৃষ্টি হলো, এই কোষগুলোতে মা কোষের থেকে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়েছে না? দেখো এখানে ছিল 4টা, এখানে হয়েছে কয়টা? 2টা। এই জন্য মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। মিয়োসিস কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে। তাহলে আজকে আমরা
কোষ কি এই বিষয়টা জানলাম, কোষ বিভাজন কি এটা জানলাম, কোষ বিভাজন কয় প্রকার এটা জানলাম, কোন কোষ কোথায় বিভাজিত হয় মানে কোন বিভাজন কার কার ক্ষেত্রে ঘটে সেটাও জানলাম। তারপর মাইটোসিসের যে দুটি পর্যায় সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস তা জানলাম। ক্যারিওকাইনেসিস যে 5টি ধাপে বিজ্ঞানীরা সম্পূর্ণ করছে সেটা জানলাম, প্রতিটি চিত্র নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা মিয়োসিস কোষ বিভাজন কি কোথায় ঘটে এটা জানলাম, মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন এটাও জানলাম। যে তোমরা খাতা বের করে একটা কাজ বাসায় লিখবা, খাতাতে লিখবা বাসায় লিখবা কি দেখো, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এক ধাপ 5টি চিহ্নিত চিত্র অঙ্কন করো, চিহ্নিত চিত্র অঙ্কন করো। মাইটোসিসের যে আমরা ক্যারিওকাইনেসিস ধাপের 5টি ধাপ, ক্যারিওকাইনেসিস প্রোসেসের যে 5টি ধাপ পাইলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চিত্রগুলো তোমরা অবশ্যই অঙ্কন করবা, চিহ্নিত চিত্র মার্কিংও করবা যে কোনটা ক্রোমোজোম, কোনটা নিউক্লিয়াস, কোনটা তোমার কোষ পর্দা, এগুলো মার্কিং করবে। তোমরা অবশ্যই এটা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আমাদের অনলাইন ক্লাস যে প্রতিদিনই চলে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, সেই অনুযায়ী পড়ালেখা করবো বাসায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি কালকে দেখা হবে ইনশাআল্লাহ।